আজকে আমাদের আলোচনার বিষয় একটি প্রবন্ধ। সাহিত্যের যে মাধ্যমগুলো আছে, যেমন কবিতা, গল্প, উপন্যাস, যেমন নাটক, তেমনই একটি প্রবন্ধ। প্রশ্ন হলো যে প্রবন্ধ কাকে বলে? খুব সংক্ষেপে যদি বলা যায়, বর্ণনামূলক গদ্যই হলো প্রবন্ধ, যেখানে লেখক তার কল্পনা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করেন। এই পাঠে আমরা যে প্রবন্ধ দেখব আজকে, এই পাঠে প্রবন্ধের কিছু সমার্থক শব্দও তোমরা খুঁজে পাবে, যেমন সন্দর্ভ, রচনা ইত্যাদি। তোমরা নিশ্চয়ই দশম শ্রেণীতে পড়ার এই সময়কালের মধ্যে রাজশেখর বসু নামটা শুনেছ। তবুও আমরা দ্রুত একবার রাজশেখর বসু সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। সাধারণভাবে তার পরিচয় একজন বাঙালি সাহিত্যিক হিসেবেই। তোমরা জেনে থাকবে যে পরশুরাম ছদ্মনামে তিনি ব্যঙ্গ বিদ্রুপাত্মক লেখা লিখতেন। তিনি একজন রসায়নবিদ। জন্ম 1880 খ্রিস্টাব্দে। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতে দক্ষ রাজশেখর বসু একজন অনুবাদকও। গল্পের পাশাপাশি ভারতীয় সাহিত্যের বেশ কিছু গ্রন্থ অনুবাদ করেছেন তিনি। তাকে আমরা একদিকে যেমন দেখি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে কাজ করতে, কোম্পানির ডিরেক্টর পদে, অন্যদিকে তাকেই আবার দেখি শনিবারের চিঠি পত্রিকায় কলম ধরতে। বাল্মীকি রামায়ণ, বেদব্যাসের মহাভারতের সারানুবাদ করেছেন। অনুবাদ করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার। তার উল্লেখযোগ্য সৃষ্টি, যেটা না বললে অসম্পূর্ণ থাকবে, বাংলা অভিধান চলন্তিকা, গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, এগুলি তার গল্প গ্রন্থ। প্রবন্ধ সংগ্রহের মধ্যে লঘু গুরু, জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থের মধ্যে কুটির শিল্প, ভারতের খনিজ প্রভৃতি। সাহিত্য অকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এর পাশাপাশি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। 1960 খ্রিস্টাব্দে এই স্বনামধন্য লেখক পরলোক গমন করেন। তারই একটি প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান আমাদের আলোচনার বিষয়। এখানে প্রবন্ধের নাম দেয়া আছে বাংলা ভাষায় বিজ্ঞান। তার মানে কিন্তু এই নয় যে রাজশেখর বসু বাংলা ভাষার প্রতি পক্ষপাতিত্ব করছেন আর অন্য ভাষার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন। দেখো, রাজশেখর বসু এই প্রবন্ধে দেখিয়েছেন যে বাংলা ভাষার মধ্য দিয়ে বিজ্ঞান জানতে গেলে, বিজ্ঞান বিষয়ক কোনো লেখা পড়তে গেলে কি কি অসুবিধে হতে পারে এবং সেই অসুবিধে বা সমস্যার সমাধান কোন পথে। এখন প্রশ্ন হলো, কেন লিখতে গেলেন এই রকম একটি বিষয় নিয়ে রাজশেখর বসু প্রবন্ধ একটা লিখলেন? আমাদের একটু ফিরে যেতে হবে ইতিহাসে। আমরা জানি ইতিহাসের যুগ বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এখন এই যুগ বা কাল গোটা পৃথিবীতে একই সঙ্গে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ শুরু হয়েছিল এমনটা বলা যাবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইউরোপে যখন আধুনিক যুগ শুরু হয়েছে, ভারতে তখন কিন্তু মধ্যযুগ চলছে। এবং ইউরোপের সেই আধুনিকতার উন্মেষ ঘটেছিল নতুন নতুন চিন্তা ভাবনা, জ্ঞান বিজ্ঞানের হাত ধরেই। কিন্তু এশিয়া মহাদেশের 2-3টি দেশ ছাড়া তখন আর কোনো দেশেই সেভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চাই শুরু হয়নি। ফলত এই ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ বিজ্ঞান চর্চায় ধারে ধারে অনেকটাই ছিল এগিয়ে। আবার এই ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তাতে এই হলো যে ইংরেজরা আমাদের দেশের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য তাদের ইংরেজি ভাষাকেই গুরুত্ব দিয়েছিল বেশি।
প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ইংরেজির ঢালাও প্রচলন শুরু হয়েছিল। আবার স্বাধীনতা পরবর্তীকালে বিদেশি ভাষা অর্থাৎ এই ইংরেজি ভাষা বর্জন করে মাতৃভাষার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের দেশের সরকার যখন সরব হয়, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। বাংলা ভাষায় বিজ্ঞানের বিষয়বস্তুকে ব্যাখ্যা বা সঠিকভাবে তুলে ধরবার জন্য প্রয়োজনীয় শব্দের অভাব। আর তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে কি কি করণীয়, সমস্যা কোথায়, তার সমাধানই বা কিভাবে সম্ভব, যারা নতুন করে বাংলা ভাষায় বিজ্ঞান শিখছেন, যারা বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখা লিখছেন, মূলত তাদের কথা মাথায় রেখেই রাজশেখর বসুর এই প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই প্রবন্ধটি 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত বিচিন্তা গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ। এই প্রবন্ধ শুরু করার পূর্বে আর কয়েকটি কথা পরিষ্কার বলা প্রয়োজন। তা হলো এই যে, অনেক বরেণ্য বাঙালি বিজ্ঞানী কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত হয়েছেন। আমরা জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু এরকম নাম, এদের নাম করতে পারি, আরো অনেকে আছেন। আবার বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক লেখাও কিন্তু কম নয়। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ আছেন, জগদীশচন্দ্র বসু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, চারুচন্দ্র ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ বসু, আরো অনেকের নাম করা যায়। কিন্তু এই প্রবন্ধ পড়ার সময় আজকের দিনের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে, তথ্য পাওয়া সুবিধে হয়েছে ইন্টারনেটের দৌলতে, যদিও এখনো প্রচুর ঘাটতি রয়েছে, সেগুলো আমাদের কিন্তু আলোচনার বিষয়ও নয়। এবারে আমরা একটু প্রবন্ধের বিষয়বস্তু দেখে নিই। লেখক মানে রাজশেখর বসু প্রথমেই একেবারে প্রবন্ধের শুরুতে যারা বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রন্থের পাঠক, মানে যারা পড়ছেন, পড়বেন, বিজ্ঞানের ওপর বাংলা ভাষায় লেখা বিভিন্ন বই, সেই পাঠকদের দুটি শ্রেণীতে ভাগ করেছেন, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীতে কোন ধরনের পাঠক আছেন? লেখকের বক্তব্য অনুযায়ী মূলত অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই প্রথম শ্রেণীর মধ্যে পড়ে। এরা ইংরেজি জানেন না বা জানলেও সামান্য কিছু জানেন। এদের সঙ্গে বিজ্ঞানের কোনো পূর্ব পরিচয় নেই। বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা খুব অল্প। এখন অল্প কিছু ইংরেজি পারিভাষিক শব্দ বা বিজ্ঞানের কিছু সামান্য ধারণা, যেমন পেতলের থেকে অ্যালুমিনিয়াম হালকা, জল যদি গরম করা যায় তাহলে সেটা বাষ্পীভূত হয়, কর্পূরটা উবে যায়, পৃথক জাতের গাছে পৃথক ফুল ফল হয়, এগুলো তো আর কোনো বিষয় সম্পর্কে বিশেষ ধারণা নয়। এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়েই এগুলো মিলিয়ে নিতে পারে। কিন্তু এই গুণাবলী নিয়ে তারা বিজ্ঞান বিষয়ের লেখার আদর্শ পাঠক হতে পারেন না। যদিও এই শ্রেণীর পাঠকদের একটা সুবিধেও আছে, কি তারা বাংলা ভাষা সহজেই আত্মস্থ করে, মানে বাংলা ভাষাটা খুব সুন্দরভাবে শিখে বাংলা পরিভাষা আয়ত্ত করে অনায়াসেই বাংলা ভাষার মধ্য দিয়ে বিজ্ঞান চর্চা করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই ছিল প্রথম শ্রেণীর পাঠক সম্পর্কে রাজশেখর বসুর মতামত। এবারে আসি দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কথায়। এই শ্রেণীর পাঠকেরা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় কম বেশি বিজ্ঞান বিষয়ক লেখা পড়েছেন, বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা রয়েছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যখন এই বাঙালি ইংরেজি জানা শিক্ষার্থী বা পাঠকেরা বাংলা ভাষায় কোনো বিজ্ঞান বিষয়ক লেখা পড়েন, তখন ভাষা তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ
এই দ্বিতীয় শ্রেণীর বাঙালি পাঠকেরা যারা শিক্ষা গ্রহণ করেছেন ইংরেজি মাধ্যমে, তারা যখন বাংলা ভাষায় লেখা কোনো বিজ্ঞান বিষয়ক বই পড়েন, তখন তাদের সেই পাঠ, বৈজ্ঞানিক প্রবন্ধের পাঠ সুখকর হয় না। এখন আমরা যে বিষয়টা পড়ছি সেটা পড়ে তার অর্থ বুঝে উঠতে না পারলে তা তো অর্থহীন হয়ে পড়ে, পরিশ্রমটাও জলে যায়। এই দ্বিতীয় শ্রেণীর পাঠকেরা যখন বাংলায় বিজ্ঞান শিখতে যান, তখন তাদেরকে তারা যে ইংরেজি ভাষা আত্মস্থ করেছেন তাদের সেই ভাবনা দূরে সরিয়ে রাখতে হয়। তাদের মাতৃভাষা বাংলা সেটা জানতে হয়, বিজ্ঞানের পরিভাষা জানতে হয় বাংলায়, এবং অত্যন্ত কষ্ট করে সেই বিজ্ঞানের বিষয়বস্তু গিলতে হয়। তাদের সেই ভাষাগত সীমাবদ্ধতা, তার থেকে বেরিয়ে আসা বেশ কঠিন ব্যাপার। এখন যে মানুষটি এতকাল ধরে পাজামা পরে এলো, প্যান্ট পরে এলো, তাকে যদি হঠাৎ করে ধুতি পরতে দেয়া হয়, তাহলে তার যা অবস্থা হবার এই দ্বিতীয় শ্রেণীর পাঠকের তখন সেই অবস্থাই হয়। লেখককে আমি কোট করছি, দেখবে তোমরা, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। মূলত প্রবন্ধের প্রথম দিকে, প্রথম পর্বে এই ছিল প্রথম এবং দ্বিতীয় এই দুই শ্রেণীর পাঠক সম্পর্কে লেখকের মতামত। প্রবন্ধের পরবর্তী পর্যায়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কি কি বাধা আছে সে সম্পর্কে একটা মনোগ্রাহী আলোচনা আছে। প্রথম সমস্যা হলো এই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে, অর্থাৎ নতুন কিছু লিখতে গেলে দেখা যায় যে পারিভাষিক শব্দের অভাব, মানে পরিভাষা কম। পরিভাষা কি? দেখো, আমরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রচুর পারিভাষিক শব্দ কিন্তু পরিভাষা ব্যবহার করি। পরিভাষা হলো এমন সব শব্দ যার দ্বারা কোনো বিষয় পরিষ্কারভাবে বোঝানো যায়। তোমাদেরকে যদি বলি মেরুদণ্ডী প্রাণীর কয়েকটি উদাহরণ দাও, তোমরা সহজেই কিন্তু জানো মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলে। যে সকল প্রাণীর শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডী এই শব্দটা দিয়ে একটা সংজ্ঞাকে কিন্তু বুঝিয়ে দেয়া যাচ্ছে। পরিভাষা কোনো বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়, বা বলা যেতে পারে একটি পরিভাষা কোনো একটি সংজ্ঞাকে প্রকাশ করে। ইংরেজি প্রচুর শব্দ, সেগুলোকে বাংলায় তার ভাবানুবাদ বা অনুবাদ করা হয়েছে, এগুলোও পরিভাষা, ইংরেজি ভাষার থেকে এসছে। যেমন অথার, এটাকে বাংলা ভাবানুবাদ করা হয়েছে লেখক, এটাই এর পরিভাষা। ডেমোক্রেসি বলা যেতে পারে গণতন্ত্র, এডিটর সম্পাদক, ইন্টারভিউ সাক্ষাৎকার, পাবলিক জনসাধারণ ইত্যাদি ইত্যাদি। কিছু বিজ্ঞান বিষয় যেমন হচ্ছে মানে হৃদস্পন্দন, ড্রাগ, ঔষধ, সেল, কোষ। কোষ শব্দ বললে কি বলা হচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়, তোমরা বুঝতে পারো। কিন্তু সমস্যা হলো সমস্ত বৈজ্ঞানিক শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা নেই। এখন অক্সিজেনকে যদি অম্লজান বা গ্যাস বিশেষ বলতে হয়, তাহলে এই শব্দটিকে ঠিকভাবে কিন্তু বোঝানো যাবে না। সে কারণে লেখকের মত হচ্ছে, যতদিন পর্যন্ত কোনো শব্দের উপযুক্ত সহজবোধ্য বাংলা পরিভাষা না রচিত হচ্ছে, ততদিন পর্যন্ত সেই স্থানে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো যেতে পারে। অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন, ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা ইনসেক্টা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে পরিভাষার অভাব, তাহলে কি বাংলা ভাষায় পরিভাষা রচনার কোনো উদ্যোগ কোনো কালেই চোখে পড়েনি? হ্যাঁ, পড়েছিল। একবার বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে কয়েকজন বিশিষ্ট লেখক নানা বিষয়ের পরিভাষা সৃষ্টি করবার কাজে হাত দিয়েছিলেন, কিন্তু সেই কাজে ভুল হয়েছিল। কেন? যে প্রত্যেকে পৃথক পৃথকভাবে পরিভাষা তৈরি করছিলেন। এখন একসঙ্গে কাজ না করার ফলে
একই ইংরেজি সংজ্ঞার নানা রকম পরিভাষা তৈরি হয়েছিল। একটা বিষয় বোঝাতে যদি বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয় তাহলে পাঠকের প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি তৈরি করেছিল। তাতে বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতের পণ্ডিত এবং কয়েকজন লেখক একসঙ্গে কাজ করেছিলেন। তাদের সেই পরিভাষা তৈরির প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছিল। আবার এই পরিভাষা নিয়েও দ্বিমত আছে। অনেকের মতে পরিভাষা বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে সহজ হয়। কথাটা কিন্তু আংশিক সত্য। অমেরুদণ্ডী শব্দের পরিবর্তে লেখা যেতেই পারে যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই। কিন্তু বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে গেলে, এটা তো একটা বর্ণনাই হচ্ছে, আমি অমেরুদণ্ডী শব্দের বদলে যদি বারবার আমাকে লিখতে হয় যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই, তাহলে খামোখা লেখা বেড়ে যায়, পাঠকের অসুবিধে হয়, একঘেয়েমি লাগে। লেখকের মত হচ্ছে বিজ্ঞান বিষয়ক লেখা প্রকাশ করার ক্ষেত্রে শুরুর দিকে পারিভাষিক শব্দ, তার ব্যাখ্যা, প্রয়োজন পড়লে তার ইংরেজি নাম দেয়া প্রয়োজন। ধীরে ধীরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই মঙ্গল। আরো সমস্যা আছে যে জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন, বিজ্ঞান বিষয়ক বই লেখেন, তা অনেক ক্ষেত্রেই ভীষণ দুর্বোধ্য হয়ে দাঁড়ায়। লেখকের মত হচ্ছে পাঠকের কাছে তাদের উপযুক্ত করেই সতর্কতার সঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখা যেতে পারে, নইলে মূল উদ্দেশ্য বিজ্ঞান চেতনার প্রসার সেটা কিন্তু ব্যর্থ হবে। এবং এই অসুবিধে যেটা আছে, বাঙালি পাঠক প্রচুর আছেন যারা অনেকগুলো টার্ম বুঝতে পারেন না। এটা একটা সময় আসবে যে যখন বিজ্ঞান শিক্ষার প্রসার খুব ভালোভাবে সম্ভব হবে, তখন কিন্তু এই অসুবিধে দূর হতে পারে। তখন লেখার শব্দের সঙ্গে পাঠকের মন মস্তিষ্কের কমিউনিকেট করাটা সহজ হবে। আরো বলেছেন লেখক এখানে যে উপযুক্ত রচনা পদ্ধতি আয়ত্ত করতে হবে লেখকদের। কারণ ভাষা যদি জটিল হয় এবং স্থান বিশেষে ইংরেজি শব্দের তা যদি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে, তাহলেই কিন্তু মুশকিল। যে বিষয়টা বোঝানো হচ্ছে তার উপযুক্ত শব্দ প্রয়োগ করাটাই হবে যুক্তিযুক্ত। সেন্সিটাইজড পেপারের অনুবাদ যদি করা হয় স্পর্শকাতর কাগজ, তাহলে সারে সর্বনাশ। আমরা অভ্যস্ত যে স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর ঘটনা এই ক্ষেত্রে, কিন্তু সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ না হয়ে সুগ্রাহী কাগজ লিখলে তা সঠিক হয় বলে লেখক মনে করেন। আবার বক্তব্য ইংরেজিতে ভেবে তা বাংলায় প্রকাশ করতে গেলে রচনা বিশ্রী হয়। The atomic engine has not even reached the blueprint stage, যেটাকে লেখককে আমি কোট করছি, তিনি বলছেন, কোনো জায়গায় হয়তো তিনি দেখেছেন, The atomic engine has not even reached the blueprint stage, এখানে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। বোঝো, এখানে ব্লুপ্রিন্ট স্টেজ, নীল চিত্রের অবস্থা, এর অনুবাদ যদি এই দাঁড়ায় তাহলে পাঠকের চোখ কান লাল হয়ে যাবার কথা। বলা যেতে পারে, একটু ঘুরিয়ে বলা যেতে পারে ব্যাপারটা, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ, কথাটা ঘুরিয়ে বলা যেতে পারে যে পরমাণু ইঞ্জিনের নকশা এখনো প্রস্তুত হয়নি। এতে পাঠকের বোঝাটা সহজ হয়। তারপরে ধরো হচ্ছে আরো আছে প্রবন্ধে রাজশেখর বসু এই লেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়
উত্থাপন করেছেন তা হলো যেটা আলংকারিকগণ বলেছেন শব্দের শক্তির কথা, যেটা তোমরা প্রবন্ধে দেখতে পাবে। অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা, এই ত্রিবিধ বা 3 রকম শব্দের শক্তি রয়েছে। অভিধা হলো শব্দের মূল অর্থ, লক্ষণা হলো গৌণ অর্থ, আর যখন কোনো শব্দের মধ্য দিয়ে এই মুখ্য গৌণ কোনো অর্থই প্রকাশ করতে পারে না, অন্য কোনো দিক বোঝায়, সেটাই ব্যঞ্জনা। দেশ, সরাসরি আমি প্রবন্ধ থেকেই বলছি। দেশ, দেশ এই শব্দ, এটার অর্থ হলো কোনো স্থান বা ভৌগোলিক বিভাগ বিশেষ। এটা হচ্ছে অভিধা, আবিধানিক অর্থ। কিন্তু দেশের লজ্জা যখন বলা হবে, তার মানে কিন্তু সেই স্থানের লজ্জা নয়, সেই স্থানে বসবাসকারী মানুষের লজ্জা। এটাই হচ্ছে লক্ষণা। ধরো অরণ্য, এর আবিধানিক অর্থ হলো বন, যেটাকে অভিধা বলা হয়েছে। যদি অরণ্যে রোদন বলা হয়, তার মানে কিন্তু বনে বসে কান্না করা নয়। অরণ্যে রোদন বলতে নিষ্ফল আবেদন, যেই আবেদনে সাড়া পাবার কোনো আশা নেই, এটাই হলো ব্যঞ্জনা। সাহিত্যের চর্চার ক্ষেত্রে এই সব কিছু থাকতেই পারে। উপমা না দিলে, একটু অলংকার নির্ভর যদি না হয়, তাহলে সাহিত্য রসগ্রাহী হয় না। কিন্তু বৈজ্ঞানিক বিষয় যথাসম্ভব অলংকার বর্জন করেই কিন্তু লেখা উচিত। পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি হতে পারে, কিংবা হিমালয় পৃথিবীর মানদণ্ড, সাহিত্যে হলেও বিজ্ঞানে এসব চলে না। এবং তোমরা যখন এই অংশ থেকে কোনো ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর বলতে বা লিখতে যাবে, তখন তোমাদেরও উচিত হবে অতিরঞ্জিত করে না বলে বা না লিখে শুধুমাত্র মূল বিষয়টি তুলে ধরা। তবে এক্ষেত্রে ভাষা কিন্তু সহজ সরল হতে হবে। সেখানেও খেয়াল রাখতে হবে যে প্রশ্নের যে ভাষা, উত্তর লেখার যে ভাষা, সেটা সহজ সরল হলেও তা যেন একেবারেই তরল গদ্য না হয়ে পড়ে। এই ছিল মূলত রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের আলোচনা।